উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা, সবাই যদি কথা বলেন তাহলে ওনাকে উপনেতা কেন বানিয়েছেন? দয়া করে বসেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতাকে ফ্লোর দেওয়া হয়েছে, জি, জি, তাহলে অবশ্যই। ওনাকে কেন বানালেন? আচ্ছা ধন্যবাদ। না আপনি মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন আপনারাও বসুন, বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। صدق الله العظيم। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যারা সুদ খায় তার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এটা এই জন্যেই যে এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে, সে সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এ আদেশ আসা পর্যন্ত যা হয়েছে তা তো তার জন্যে অতিবাহিত হয়েই গেছে। এ বিষয়টি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু যে ব্যক্তি এই আদেশের পরও আবার সুদি কারবার করবে, ফিরে আসবে, তারা অবশ্যই জাহান্নামে অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী
প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হলো। Right honorable member, yet to start our proceedings. All right. Okay. একটু মাইকটা দিবেন দয়া করে সম্মানিত সদস্যকে প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গত কার্য দিবসে আমাকে চিঠি মারফত জানানো হয় আমি একটি নোটিশ দিয়েছিলাম সীমান্তে হত্যাকাণ্ড এবং পুশিং সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছিলাম। মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয় আজকে এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজকে কিছুক্ষণ আগে মুলতবি শাখা থেকে আমাকে জানানো হলো অনিবার্য কারণবশত এই প্রস্তাবটি যদি গৃহীত হয়েছিল স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেখানে চিঠি পাঠানো হয়েছিল অনিবার্য কারণবশত সেটা স্থগিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আর প্রথম প্রশ্ন, জনগণের রক্তের চেয়ে আর কি গুরুত্ব থাকতে পারে যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয় যেটা কোনো দলীয় এজেন্ডা নয় যেটা অনিবার্য কারণগত বশত এটাকে স্থগিত করতে হলো। দ্বিতীয় প্রশ্ন, এটি যে স্থগিত হলো পরবর্তী কবে এটা আলোচনার জন্য নির্ধারিত হবে দয়া করে এই হাউসকে অবহিত করা হোক, এটা আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাইট অনারেবল মেম্বার। নোটিশটা আমার সামনেও আছে। সিন্স ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড স্থগিত করা হয়েছে, নিশ্চয়ই স্থগিত তো এটাকে স্থগিত মানে কি টেম্পোরারি একটা মেজার। সো আমি যতটুকু ধারণা করছি বাজেট অধিবেশন চলছে, আমাদের একটা টাইম ফ্রেমিং কনস্ট্রেনের একটা বিষয় আছে, মানি বিল পাস এবং অন্যান্য জিনিসগুলো। অফকোর্স ইট ইজ ভেরি ফান্ডামেন্টাল পার্ট। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক কোনো এক সময় আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। Thank you so much. Please take your seat. Thank you. চিফ হুইপ সাহেব কিছু বলতে চাচ্ছেন? মাননীয় স্পিকার, আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, এই ব্যাপারে কথা বলবো না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 300 মিনিটে একটা বক্তব্য রাখবেন, আপনি তাকে যদি সময় দেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় এইমাত্র উপস্থিত হয়েছেন, উনি কি 2-1 মিনিট সময় নিয়ে বলতে চান নাকি এখনই? জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, মেসেজটা দিতে চাই। এই বিষয়ে না, দ্যাট ইজ বিন সেটেলড। অন্য বিষয় এখনই বলবেন নাকি কিছুক্ষণ পরে বললে ভালো? সময় পাবো না, এটা বোধহয় যাওয়া দরকার। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু দয়া করে দেন 300 বিধিতে বক্তব্য দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে। এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত
বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরও অবহিত করছি যে এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেপ্তারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947-এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার মানে সেকশন 11-এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 300 বিধিতে একটা বিষয়ে একটি বিবৃতি দেয়া যায়। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে কি বলতে পারবো? এটাও একই 2 মিনিট সময় লাগে। যদি এইরকম গ্রেট নিউজ থেকে থাকে, যেমন ধরেন নর্মালি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন দাঁড়ান তখন একদিকে শুধু টেবিল চাপড়ানো আসে, কিন্তু আজকে দেখলাম অ্যাক্রস দ্য পার্টি লাইন সকলে আপনাকে উৎসাহ দিচ্ছিলেন কথা বলার জন্য। সো উই আর রিয়েলি প্লিজড, ইটস এ গ্রেট নিউজ ফর দ্য বাংলাদেশ যে বিবৃতিটা দিলেন। এখন যদি আরেকটা এরকম গ্রেট নিউজ থাকে, অফকোর্স ইউ আর অ্যালাউড টু, সাবজেক্ট টু ইউর কনসিডারেশন যে গ্রেট নিউজ কিনা। এই বিষয়টা বোধহয় এইদিকেই তালি হবে, ওইদিকে তালি হবে, এই নিশ্চয়তা দিতে পারতেছি না। না, এইদিকে যদি তালি না পড়ে তাহলে তালির মানে তালি দিলে ভালো হবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, আমি বলতে দিলে বলি কি আমরা একটু পরে শুনি, এই তালিটার ঐক্যটা থাকুক, আমরা একটু আলোচনা করি, পরে আবার শুনতে পারবো। 300 বিধিতে আমরা এটা শোনার জন্য বোধহয় সবাই অপেক্ষা করছে। আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, বলেন। মাননীয় স্পিকার, আমি দলের নাম নিতাম না, যেহেতু এটা বিষয়ে কিছু ক্লেম করা হয়েছে সেই জন্য দিচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মাননীয় স্পিকার, উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 11 জুন 2026 তারিখ রাত 8:30 কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান বীরবাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর
থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। মোবাইল নম্বর বললাম না, আছে। একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে, উদ্ধার করে উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ ব্যক্তির আপন চাচাতো ভাই সজীব হাসানের মাধ্যমে জানা যায় গত 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার এক পর্যায়ে ভিকটিম মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে ভ্রূণ নষ্ট করতে রাজি হলে জিসান মিয়া প্রধান তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ জনৈক সিকান্দর আলীর ওষুধের দোকান হতে ভ্রূণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পরে ভ্রূণ নষ্ট হওয়ায় ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে ভিকটিম নিজেই জিসানকে বিষয়টি জানায়। তখন জিসান তার আপন চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় একই ফার্মেসি হতে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেয়। ওষুধ সেবনের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিসান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 ঘটিকায় বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। ভিকটিম মেয়েটিকে থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়াকে মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে অপর 3 জন যথাক্রমে মোহাম্মদ সজীব হাসান, সিকান্দর আলী ও মোহাম্মদ গোলাম রব্বি সহ মোট 4 জনের নাম উল্লেখ করে এজাহার দায়েরের প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা নম্বর 13 তারিখ 13/6/2026 খ্রিস্টাব্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(খ)/30 তৎসহ 313, 506 এবং 34 পেনাল কোড রুজু করা হয়। গত 13/6/2026 তারিখে এই অভিযুক্ত সজীব হাসান ও সিকান্দর আলী তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটি তদন্ত অব্যাহত আছে। যেহেতু মাননীয় স্পিকার, এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। আমি এই মহান জাতীয় সংসদের মাধ্যমে এটা প্রকাশ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় বিরোধী দলের উপনেতা, আমরা প্রসিডিংসে যেতে চাচ্ছিলাম। আচ্ছা, একটু মাইকটা দেন, উনি শুনি কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বলা হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে একটা বিবৃতি দেবেন এবং সেই হিসাবে আমরা ওনাকে অ্যালাউ করেছিলেন। আমরা এটাকে এগ্রি করেছি এবং উনি যে বিবৃতিটা দিয়েছেন এটা অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা। আমরা পুলিশকে এই জন্য ধন্যবাদ জানাই। এবং যে কাজটি করেছে, সেখানে একজন আইজিপি দুর্নীতি দমনে বিদেশে ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং 1 মাসের ভিতরে তাকে আনবে বিবৃতি দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই দেশের জন্য অত্যন্ত
একটি উল্লেখযোগ্য ঘটনা আমি মনে করি, এবং সেই হিসেবে আমরা তালে দিয়েছিলাম, কারণ আমরা এটার সাথে একমত। আমরা তার বিচার চাই এবং এ ধরনের উদাহরণ আরও সৃষ্টি হোক, এটা আমরা চাই। মাননীয় উপনেতা, এটা আমাদের চেয়ার থেকে আমরা বলেছি গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য নেশন। Exactly. সবাই এটাকে We- we do সমর্থন agree with করেছেন। that. কিন্তু এই সুযোগ নিয়ে উনি একটি দলকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা মাননীয় উপনেতা, আমি একটু আপনাকে যদি বইটার সামনে থাকে আমি একটু পড়ে শোনাতে চাই, একটু দয়া করে যদি ধৈর্য ধরতেন। 300 বিধিতে বিবৃতি দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। এটা আমাদের ওই রিটেন একটা যে আমি 300 বিধিতে কনস্টিটিউশনের প্রশ্ন মতো করছি এটা না। সংসদের। উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা, সবাই যদি কথা বলেন তাহলে ওনাকে উপনেতা কেন বানিয়েছেন? দয়া করে বসেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতাকে ফ্লোর দেওয়া হয়েছে, জি, জি, তাহলে অবশ্যই। ওনাকে কেন বানালেন? আচ্ছা ধন্যবাদ। না আপনি জি জি প্লিজ মাননীয় সদস্যবর্গ, অত্যন্ত নিন্দনীয়। জি মাননীয় উপনেতা আপনি বলুন। জি জি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে যে সাবজেক্টটা বলেছে, আপনার এটা অ্যালাউ করা উচিত হয়নি না জেনে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি কিন্তু আগেরটাও জানতাম না, আগের বিবৃতিটা কি ছিল সেটাও জানতাম না। আপনি বলেন কি আচ্ছা, বলতে thank you very চাচ্ছেন much. প্লিজ। কিন্তু ভেরি আনফর্চুনেট থিং হচ্ছে এই যে আমার জানা নাই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোনো একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্যে ইন্টেনশনালি এটা এখানে প্লেস করেছে। ঘটনাটা যেটা হয়েছে, আমি এখন জানতে চাচ্ছি যে জিশান এখন কোথায় আছে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিশানের সাথে কারো কথা বলতে, সাংবাদিকদেরকেও দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করেছে। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের এই ঘটনাটি যে ন্যাচারাল হয়েছে, এই ধরনের কোনটা সঠিক এখন এটা ডিসাইডেড হয়নি, এটার কোনো স্টেটমেন্ট আসেনি। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের ঘটনা যেগুলো সত্য, প্রতিদিনই নানা ঘটনা ঘটছে, কিন্তু পার্লামেন্টের মধ্যে এটাই আসছে। মাননীয় উপনেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। যদিও 300 বিধির উপরে কিছু বলার আমি থাকে না, তারপরে আপনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ। কন্ডেম করি জি, এবং আপনি এই বসুন ধরনের দয়া সমস্ত করে। ঘটনা আসতে হবে। Thank you. এবং এটা কোনো প্রমাণিত হয়নি, তার ছবি আমাদের কাছে আছে। ইসলামী ছাত্র শিবির মাননীয় এই বিষয়ে সদস্য, আর আমাকে কথা বোধহয় বলতে দেন, একটি দলকে এইভাবে পার্লামেন্টে দায়ী করবে, বানোয়াট কথা বলবে এবং ষড়যন্ত্র করবে, এটা তো কোনো পার্লামেন্টে মেনে নেওয়া যায় না। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উইথড্র করা উচিত, অথবা আপনি এটাকে এক্সপান্ড করা উচিত, কারণ এছাড়া ছবি আমাদের কাছে আছে। এখন মাননীয় সদস্য, আপনি একটু বসেন, আমাকে একটু বলার সুযোগ দেন। জি, না না, এটা দেখতে খারাপ দেখা যায়, আপনি একটু বসুন প্লিজ, টেক ইউর সিট, বসেন আপনি, আমরা সিস্টেমটা রাখি। মাননীয় সদস্য আপনিও বসেন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন, আপনারা বসুন বসুন বসুন। মাননীয় উপনেতা, আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন। সবাই বসুন দয়া করে। মাননীয় উপনেতা, আপনি বসুন, সবাইকে বসুন প্লিজ, টেক ইউর সিট এভরিওয়ান, বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন, সবাই বসেন দয়া করে। সদস্য আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও বসেন সকলেই। জি, মাননীয় সদস্য আপনিও দয়া করে বসুন।
মাননীয় সদস্যবৃন্দ, আসলে এটা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা। এটা আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিব। আপনি যে কথাটা বললেন, অনেক কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। কথা শুরু করলে আমরা অনেকে অনেক কথা বলতেই থাকি। আপনি যা বললেন সর্বশেষ এক্সপান্স করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোনো বিতর্কে যেতে চাচ্ছি না, প্লিজ বসেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী বসেন, প্লিজ বসেন, বসেন। আমরা এটা কোনো আলোচনায় যাচ্ছি না, বিতর্কেও যাচ্ছি না, রুলসে পড়ে না। না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি 300 বিধিতে কারো কথাই শোনা যাচ্ছে না। আপনারা বসেন, একটু পরে বসবেন, একটু পরে আপনি বসেন। 300 বিধিতে বক্তব্য দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। আমাকে শেষ করতে দেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতা হিসাবে উনি দাঁড়িয়েছেন, প্রিভিলেজটা আমরা দিয়েছি। উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। সবাই দয়া করে বসেন, আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2025 এটা পরে 2025-26 অর্থ বৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠান হবে। না না, রেকর্ডে যায়নি, আমি তো বলেছি। আপনি বসেন, বসেন, মাননীয় মন্ত্রী বসেন, সকলেই বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। আপনারা বসেন, বসেন। আমি রুলিং দিয়েছি। এই মাননীয় উপনেতা, দেখেন আপনি যে বিষয়টা অ্যাড্রেস করেছেন, আমি হামলি রিকোয়েস্ট করছি আপনাকে। আমি বলেছি যদি কোনো অসংসদীয় ভাষা থাকে, রীতিনীতির বাইরে থাকে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিব। এখন আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি, কাউকে কোনো কিছু দিচ্ছি না। বসেন। এ পর্যায়ে ত্রয়োদশ, বসেন দয়া করে। আমি দেইনি, ওনাকে ফ্লোর দেইনি। জি, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসেন, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসেন, আপনারা বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসেন, 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 বসেন। ওনারাও বসবে, আপনিও বসেন, বসেন, বসেন। কিছুই রেকর্ডে কিছু নাই, আপনারা বসেন। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। ওনাকে দেয়া হয়নি,
মাননীয় বিরোধী দলের নেতা উপনেতা আপনি বসেন।